স্বাগত টি-20 বিশ্বকাপ নিয়ে ৭১-এর বিশেষ আয়োজন ক্রিকেট কার্নিভালে। আপনাদের সাথে আছি খালিদ জামিল। শুরু হয়ে গেছে টি-20 বিশ্বকাপের ধামাকা। ইংল্যান্ডের পরে কিন্তু ভারতও নেমে পড়ছে মাঠে। তাদের প্রথম প্রতিপক্ষ এই পর্যায়ে আয়ারল্যান্ড। তারা আসলে কতটা ভালো করবে? ভারত আইপিএল খেলে নিজেদেরকে মানিয়ে নিতে পেরেছে, নাকি আইপিএল খেলার কারণে উল্টো ক্লান্ত হয়ে যাবে? সেটার প্রমাণ কিন্তু মিলে যাবে আর কিছুদিনের মধ্যেই। ভারত এবং আয়ারল্যান্ডের ম্যাচ এবং অন্যদিকে বাংলাদেশের অবস্থান কি, সেসব প্রসঙ্গ থাকছে বিশ্বকাপের আগের ম্যাচের অ্যানালাইসিস এবং পরবর্তী ম্যাচের প্রেডিকশন। এসব নিয়েই আমাদের এই বিশেষ আয়োজন। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারা টিম ইন্ডিয়া কি টি-20 বিশ্বকাপে ওই আক্ষেপ ঘোচাতে পারবে? আইপিএল মাতানো শক্তিশালী স্কটল্যান্ড স্কোয়াড নিয়ে আমেরিকায় মেন ইন ব্লু। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে ওদের মিশন। নিউ ইয়র্কে রাত 8:30টায় ভারত আয়ারল্যান্ড ম্যাচ। সাইফুল রূপকের প্রিভিউ রিপোর্ট। রুপির মেশিনে রূপ নেয়া আইপিএল কি হয়ে গেল ভারতের জন্য গলার কাটা? 2007 টি-20 বিশ্বকাপের প্রথম আসরেই চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির ইন্ডিয়া। 2008-এ মাঠে গড়ালো আলোচিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএল আসার পর 7টা টি-20 বিশ্বকাপে অংশ নিয়েও একবারও ট্রফির দেখা পায়নি মেন ইন ব্লু। এবার কি সেই খরা কাটবে ক্রিকেট বিশ্বের ক্ষমতাধর দেশটার? নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বুধবার শুরু হচ্ছে ভারতের অভিযান। প্রতিপক্ষ দুর্বল আয়ারল্যান্ড। কোনো ফরম্যাটে কখনোই ভারতকে হারাতে পারেনি ইউরোপের দেশটা। ওপেনিংয়ে কোহলি নয়তো একাদশেই জায়গা নেই। ক্রিকেট এক্সপার্টরা বলছেন ওয়ান ডাউনে ঋষভ পান্তি পারফেক্ট চয়েস। দুই সুপারস্টার রোহিত কোহলি জুটিই সামলাতে পারেন প্রতিপক্ষের নতুন বল। দিন 10 আগে শেষ হওয়া আইপিএলে রোহিত ছিলেন সুপার ফ্লপ। ব্যাঙ্গালোরের জার্সিতে ওপেনার কোহলি সবার উপরে। 741 রান তার উইলোতে, অর্থাৎ দারুণ ছন্দেই আছেন কিং কোহলি। নাসাউয়ের ড্রপিং পিচে আনইভেন বাউন্স আর মুভমেন্ট, আউটফিল্ডও প্রশ্নবিদ্ধ। অমন কন্ডিশনেই টাইগারদের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচে 182 রান তোলে ভারত। রোহিত, কোহলি, পান্থ, সুরিয়া, দুবে, হার্দিক, জাদেজা, যে কোনো প্রতিপক্ষের জন্যই ভারতীয় ব্যাটিং অর্ডার বড় আতঙ্কের। বড় শটের সঙ্গে ইনোভেটিভ শট, গ্যাপে খেলে দৌড়ে দ্রুত রান তোলাতেও এই ভারতীয় টিম বেশ ঝানু। 22 গজে দেখা যায় বুমরার অদ্ভুত অ্যাকশন আর ডেডলি ইয়র্কার। গেম প্ল্যানের সময় ব্যাটারদের কাঁপন উঠে যায়। যদিও বিশ্বকাপে ভারতের এক্স ফ্যাক্টর হতে পারে ওদের অভিজ্ঞ স্পিন ইউনিট। দুই রিস্ট স্পিনার, জোড়া অর্থোডক্স চায়নাম্যান কুলদীপ যাদবের সঙ্গে লেগি চাহাল। রবীন্দ্র জাদেজা আর অক্ষয় প্যাটেল একই ধরনের বোলার। এক্সপ্লোসিভ ওপেনার পল স্টার্লিং আইরিশদের নেতা। হ্যারি টেক্টর আর কার্টিস ক্যাম্পার দারুণ অলরাউন্ডার। আইপিএল খেলা পেসার জশ লিটল কি পারবেন আর্লি ব্রেক থ্রু দিয়ে ম্যাচটা জমিয়ে তুলতে? টি-20 বিশ্বকাপের মঞ্চে 2009-এ ভারতের বিপক্ষে খেলে 8 উইকেটে হেরেছিল আয়ারল্যান্ড। দলটাকে আত্মবিশ্বাসী করছে গেল মাসে পাকিস্তানের বিপক্ষে জয়টা। এবার কি ভারতকে চমকে দিতে পারবে আইরিশরা? সাইফুল রূপক, ৭১। টি-20 বিশ্বকাপে ভারতের আলোচনা, তার মানে কি? তার মানে কিন্তু আইপিএলটাও সামনে চলে আসে এবং সদ্যই আইপিএল শেষ করে ভারতীয় ক্রিকেটাররা কিন্তু যুক্তরাষ্ট্রের বিমানে চড়ে এবং বিশ্বকাপের মিশনটা তারা শুরু করছে আয়ারল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটাতে সহ সারা বিশ্বকাপেই ভারতের কি রোল আসলে কারা প্লে করবেন, রোহিত শর্মা বাহিনী তুরুপের তাস কারা হতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরিসংখ্যান ভিত্তিতে দেখে নিতে চাই কার অবস্থান কোন জায়গায়। আমাদের সামনে প্রথমেই রয়েছে বিরাট কোহলি। বিরাট কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যান, সেটা সকলেই আমরা জানি, কিন্তু তার টি-20 পরিসংখ্যান যদি আমরা দেখি, 117 ম্যাচ তিনি খেলেছেন, তার রান 4000+, 51+ গড়। এরকম একজন ব্যাটসম্যান যার গড় 50+ একটা টি-20 ফরম্যাটে, সেই জায়গায় আসলে তিনি কেমন ব্যাটসম্যান সেটা আসলে আলাদা করে বলা রাখে না। তবে বিরাট কোহলির ক্ষেত্রে যেটা হয়, তার স্ট্রাইক রেট নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছে এবং 150+ স্ট্রাইক রেটে ব্যাট করতে না পারলে টি-20-তে ভারত কোনো ব্যাটসম্যানকে বিবেচনা করতে চায় না, যে কারণে আলোচনা ছিল যে বিরাট কোহলি আসলে টি-20-র খুব এই ফরম্যাটটার সঙ্গে মানিয়ে নিতে পারছে না, এরকম বিষয় রয়েছে। কিন্তু সেই বিষয়টাকে বুড়ো আঙুল দেখিয়েছেন তিনি গেল আইপিএলের পারফরমেন্স। যদি আমরা বিরাট কোহলির পারফরমেন্সটা দেখে নিতে চাই, বিরাট কোহলি 15 ম্যাচ খেলে 741 রান করেছেন এবং তার গড় রান 61+। একই সঙ্গে তিনি কিন্তু স্ট্রাইক রেটটাও ধরে রেখেছেন এবং সেই ধরে রাখা স্ট্রাইক রেটে আমরা দেখতে পাচ্ছি যে
154+ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন আইপিএলে। বিরাট কোহলির আইপিএল পরিসংখ্যানটা দেখে নিচ্ছিলাম। অন্যদিকে ভারতের যে বোলিং অ্যাটাক, সেই বোলিং অ্যাটাকে আসলে কারা মূল ভূমিকা পালন করবে সেটা আলোচনা করতে গেলে জসপ্রীত বুমরাহর নামটা কিন্তু আলাদাভাবে আসবে। 62 ম্যাচ খেলার অভিজ্ঞতা তার রয়েছে টি-20 ইন্টারন্যাশনাল, এবং সেখানে তিনি 74টা উইকেট নিয়েছেন এবং তার ইকোনমিটা 6.55, অর্থাৎ তার ইকোনমিটা বেশ হেলদি, এবং যে কোনো সময়ে অর্থাৎ ম্যাচের আমরা যদি একেবারে শুরুর দিকে পাওয়ার প্লের কথা বলি কিংবা ডেথ ওভারের কথা বলি, সব জায়গায় কিন্তু জসপ্রীত বুমরাহ বেশ কার্যকরী একজন বোলার। কিন্তু শুধুমাত্র ভারতের দিকে তাকালেই হবে কেন? এই যে আয়ারল্যান্ড দলটার বিপক্ষে ভারত খেলতে নামবে, তাদের বিপক্ষে তো আসলে খুব বেশি দুশ্চিন্তা নিয়েই ভারতকে মাঠে নামতে হবে, কারণ এই টি-20তে কিন্তু আয়ারল্যান্ড বেশ শক্ত প্রতিপক্ষ। আমরা যদি একজন করে আলোচনা করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন, তবে একেবারে কি রোল যারা প্লে করতে পারেন তাদের পরিসংখ্যানটা দেখে নিই। সবার আগে রয়েছেন অ্যান্ডি বালবির্নি, তিনি 107 রান করেছেন, 2000+ তিনি রান করেছেন, এবং তার গড় এবং স্ট্রাইক রেটটা খুব একটা হেলদি বলা যাবে না, কিন্তু মোটামুটি আয়ারল্যান্ড যে আমরা ছোট দল হিসেবে বিবেচনা করি টি-20 ইন্টারন্যাশনালে, সেই অনুযায়ী কিন্তু মোটামুটি একটা পজিশনে রয়েছেন। তার নিজের দিনে তিনি কিন্তু পুরো ম্যাচটা ঘুরিয়ে দিতে সক্ষম। আয়ারল্যান্ডের বোলিং অ্যাটাকের একটি অন্যরকম আকর্ষণ হচ্ছেন মার্ক অ্যাডিয়ার। তিনি 83 ম্যাচ খেলার অভিজ্ঞতা তার রয়েছে, খুব একটা কম অভিজ্ঞতা নয়। এই অভিজ্ঞতা দিয়ে কিন্তু এরকম বড় আসরে দারুণ কিছু করে দেখানো সম্ভব। 83 ম্যাচ থেকে 119 উইকেট তিনি নিয়েছেন, এবং আমরা তার গড় যেটা দেখছি 19.33, অর্থাৎ প্রতি 19.33 রান খরচায় তিনি একটা করে উইকেট নিয়েছেন টি-20 ইন্টারন্যাশনালে, যেটা কিনা যে কোনো প্রতিপক্ষের জন্য দুশ্চিন্তার কারণ হতে বাধ্য। এই পজিশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্ক অ্যাডিয়ারের ইকোনমিটা 7 পয়েন্ট সামথিং, এবং সেই 7 পয়েন্টটাও খুব বেশি খারাপ ইকোনমি সেটা বলা যাবে না, মোটামুটি একটা অ্যাভারেজ সিচুয়েশন। অর্থাৎ তার এই ইকোনমিটা দিয়েও কিন্তু শেষ পর্যন্ত যদি সময় মতো ব্রেক থ্রু এনে দিতে পারেন অ্যাডিয়ার, সেক্ষেত্রে কিন্তু দারুণ একটা বিষয় হতে পারে আয়ারল্যান্ডের জন্য, স্পেশালি ভারতের মতো দলের বিপক্ষে। তো মোটামুটি এই ছিল কি রোল কারা আসলে এই ম্যাচটাতে, আয়ারল্যান্ড ভার্সেস ভারত, এই ম্যাচটাতে আমরা দেখতে পাচ্ছি যে কারা কি রোল প্লে করতে পারেন। সেই কি রোল প্লে করার ক্ষেত্রে আসলে আমরা বোঝার চেষ্টা করছি যে পরিসংখ্যানের ভিত্তিতে কারা মূল ভূমিকায় আসতে পারেন। কিন্তু সবসময় তো আসলে পরিসংখ্যান কাজে আসে না। একটা দিনে একজন ক্রিকেটার দারুণ একটা রোল প্লে করতে পারেন, সেটা পরিসংখ্যানের বাইরে গিয়েও, আগের সব ইতিহাসের বাইরে গিয়েও। সেরকম কয়েকজন এক্স ফ্যাক্টর আমরা দেখে নিতে চাই এই ম্যাচটাতে, ভারত এবং আয়ারল্যান্ডের ম্যাচের আগে। আমাদের সামনে সবার আগে রয়েছে ভারতের অন্যতম সেরা বলতে হবে এই মুহূর্তে শিবম দুবে। কেন এক্স ফ্যাক্টর সেটা আসলে আমরা বিবেচনা করছি না, ভারতের সাবেক ক্রিকেটাররা বলছেন যে ভারতের এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন শিবম দুবে। তার কারণটা হচ্ছে সুরেশ রায়নার বিবেচনায় তিনি স্পিন বলটা অনেক ভালো খেলতে পারেন, এবং একই সঙ্গে অনেক দিন ধরে বলতে স্পেশালি গত বছর থেকে কিন্তু শিবম দুবে টি-20তে দারুণ করছেন, স্পেশালি স্পিন অ্যাটাকের বিপক্ষে। এবং যেহেতু এবারের ওয়ার্ল্ড কাপটা একটু স্লো হয়ে আসছে, বল স্পিনাররা ভালো সুবিধা পেতে পারেন, শিবম দুবে সেই জায়গায় কিন্তু দারুণ একটা ভূমিকা পালন করতে পারেন। একই সঙ্গে তিনি কিন্তু বোলিংটাও করেন, সেই সাপোর্টটাও কিন্তু টিম ইন্ডিয়া পেতে পারে। অন্যদিকে আয়ারল্যান্ডের দলের দিকে যদি আমরা তাকাই, আয়ারল্যান্ডের আমাদের এক্স ফ্যাক্টর হিসেবে রয়েছেন লোরকান টাকারের বিষয়টা হচ্ছে তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে থাকেন, তিনি এসএ টি-20 খেলেছেন, তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলেছেন, একই সঙ্গে তিনি দুবাইয়ে গিয়ে খেলে এসেছেন ইন্টারন্যাশনাল লিগ টি-20। তো সেই বিষয়গুলো কিন্তু এই ক্রিকেটারের ভেতরে রয়েছে, এবং তিনি নিজে যেটা অনুধাবন করেন, লোরকান টাকার মনে করেন যে বিভিন্ন দেশে গিয়ে এরকম এই ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলার কারণে যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন, সেটা তিনি টি-20 বিশ্বকাপে আয়ারল্যান্ডের হয়ে কাজে লাগাতে চান। সেই কাজে তিনি কতটা লাগাতে পারবেন সেটাই আসলে এই মুহূর্তে দেখার অপেক্ষা। দর্শক, দেখে নিয়েছিলাম যে কারা আসলে এক্স ফ্যাক্টর হতে পারেন ইন্ডিয়া এবং আয়ারল্যান্ড ম্যাচে। এই ম্যাচটা আসলে বিগ ম্যাচ হতে পারে কিনা, বা দু দলের ভেতরে পার্থক্য আসলে কতটা, সেই বিষয়টা আসলে আমরা বোঝার চেষ্টা করছিলাম, এবং এই এক্স ফ্যাক্টরগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করছিলাম। কিন্তু শুধুমাত্র ভারত আয়ারল্যান্ড ম্যাচের পাশাপাশিও আমরা তো বাংলাদেশের দিকেও নজর দিতে চাই, বাংলাদেশের কি খবর আছে সেটাও এক নজরে দেখে নেব। টিম টাইগার্সের ভ্রমণ ক্লান্তি যেন কাটছে না, ডালাসে এসে হোটেলেই পুরো দল, এক তাসকিন ছাড়া অনুশীলন করেনি কেউ, অথচ তাসকিনের পাশের নেটেই অনুশীলন করতে দেখা গেছে পাকিস্তান দলকে। তবে কি সৌম্য লিটনদের প্র্যাকটিস লাগে না? ডালাস থেকে বাংলাদেশ দলের আপডেট জানাচ্ছেন নাহিম বিন জসিম।
ডালাসের টাইগারদের প্রথম দিনের অনুশীলনে রীতিমতো একটা বড়সড় বিড়ম্বনায় সাংবাদিকরা। বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন গ্লাসে, এবং বাংলাদেশ দল আজকে এখানে আসার পর প্র্যাকটিস করবে কিনা সেটা নিয়ে সকাল থেকে একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম। কোনো কিছুই আসলে ক্লিয়ারলি জানানো হয়নি। যখন জানতে পারলাম তখন আমরা আসলে ভেন্যুর পথে ছিলাম এবং সেখানে তাসকিনের অনুশীলন করার কথা ছিল। হুট করেই ঠিক যখন 4টা থেকে অনুশীলন শুরু হবে তখন জানানো হলো ঠিক এই গ্র্যান্ড প্রেডি ক্রিকেট স্টেডিয়াম থেকেও 25-30 মাইল দূরে একটা একাডেমিতে, সেটা খুব সম্ভবত ইনডোর, সেখানে নাকি বাংলাদেশ প্রস্তুতি নিবে বা আজকের প্র্যাকটিসটা করবে। বাইরে দেখতে পাচ্ছেন আকাশ কালো, বৃষ্টি, এরকম একটা শঙ্কা এবং পুরোটাই একটা ধোঁয়াশার মধ্যে বাংলাদেশ ক্রিকেট আছে। এবং আমরা যারা এখানে বিশ্বকাপ কভার করতে এসেছি আমাদেরকেও একটা ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। আমরা জানি না কখন দল প্র্যাকটিস করবে, কখন কোথায় প্র্যাকটিস করবে। যখন জানলাম তখন আসলে একটা অনিশ্চয়তার যাত্রা আমাদের। আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি, কখন পৌঁছাবো সেটাও জানি না। আদৌ সেখানে গিয়ে আসলে টিমের প্র্যাকটিসটা দেখতে পারবো কিনা সেটা একেবারেই অনিশ্চয়তার মধ্যে। আপনাদের কাছে মনে হতে পারে পুরো বাংলাদেশ দল নেটে বা ইনডোরে প্র্যাকটিস করছে, আসলে কিন্তু বাস্তবতাটা সেটা না। বাইরে দেখেছেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে গ্র্যান্ড প্রেডিতে আসলে প্র্যাকটিস করা সম্ভব হয়নি, যার কারণে তাসকিন আহমেদ এখানে এসেছেন। বাংলাদেশ দলের একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদের পাশে পুরো পাকিস্তান টিম প্র্যাকটিস করছে। বাইরে বৃষ্টি হচ্ছে, তাতে কিচ্ছু আসে যায় না। পুরো দল হয়ে ইনডোরে তারা সিরিয়াস অনুশীলন করছে, অথচ বাংলাদেশ দল আজকের দিনে অনুশীলন করেনি। তারা গতকাল ডালাসে এসেছে, আসার পরে আজকে তাদের বিশ্রাম। বাংলাদেশ দল এমনিতেই বাজে পারফর্ম করছে, একের পর এক ঐচ্ছিক অনুশীলন, তার উপরে আবার ব্রেক দেওয়া হচ্ছে, বিশ্রাম দেওয়া হচ্ছে। এনিওয়ে, তাসকিন আহমেদকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তিনি বোলিং করছেন, সিরিয়াস অনুশীলন করছেন। তাসকিন আহমেদের ফিরে আসাটা অনেক বেশি দরকার শ্রীলঙ্কার বিপক্ষে। শরীফুলের ইনজুরি, পেস ডিপার্টমেন্টটা শক্তপোক্ত হতে হলে তাসকিনের ফিরে আসাটা খুব বেশি জরুরি দরকার। সেই প্র্যাকটিসটাই তাসকিন করছেন। বাট পুরো দল আসলে কি নিজেদের সেরা প্রস্তুতিটা নিয়ে 7 তারিখে ম্যাচে নামতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ এবং শঙ্কা রয়ে গেছে। নাহিয়ান বিন জসিম, 71, ডালাস, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ দলের এই মুহূর্তে সিচুয়েশন কি? তারা আসলে বিশ্বকাপের প্রস্তুতিটা কেমন সারছে? শ্রীলঙ্কার বিপক্ষে তারা মাঠে নামার আগে কতটা তৈরি হতে যাচ্ছে সেই প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী নাহিয়ান বিন জসিম সুদূর যুক্তরাষ্ট্র থেকে, এবং একই সঙ্গে সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদও রয়েছেন আমাদের সঙ্গে। নাহিয়ান বিন জসিম, আপনার প্রতিবেদনটা আমরা দেখছিলাম, আপনার কাছে সে প্রসঙ্গে আসছি। তার আগে ইশতিয়াক আহমেদ, আপনার কাছে একটু জেনে আসতে চাই যে বাংলাদেশ দল যে টেকনিকটা নিচ্ছে, দলের বেশিরভাগ ব্যাটার অফ ফর্মে, তারা সেভাবে আসলে প্র্যাকটিস করছে না, ঘাম ঝরাচ্ছে না, বিশ্রাম নিচ্ছে। এটা আসলে কতটা জরুরি এই মুহূর্তে, বা এটাও একটা দলের টেকনিক কিনা ব্যাটসম্যানদেরকে ফর্মে ফিরিয়ে আনার? ধন্যবাদ খালেদ। আমার মনে হয় এটা একটা টিম স্ট্র্যাটেজি। আমার মনে হয় প্লেয়ারদেরকে একটু রিল্যাক্স করার একটা মনে হয় একটা ডিসিশন। কারণ ফিটনেসের কোনো ইস্যু নাই এখানে হচ্ছে মাইন্ডসেট, এখানে হচ্ছে মেন্টাল একটা আমার মনে হয় যে প্রিপারেশন লাগবে। তো সেটা আমরা খেলা দেখেই বুঝছি যে একটু খাপ ছাড়া বাংলাদেশ। অবভিয়াসলি তারা মেন্টালি মরালি অনেক ডিমোরালাইজড। এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে টু গো অ্যান্ড পারফর্ম অন দ্য ফিল্ড। যেহেতু মাঠে হচ্ছে না, কী কারণে হচ্ছে না এগুলো খতিয়ে দেখার জন্য, বা নিজেদের মধ্যে ডিসকাশন যে হোয়াট ইজ গোয়িং রং উইথ আস, হোয়াট ইজ ইট দ্যাট উই ক্যান ডু টু ইমপ্রুভ আওয়ার পারফরমেন্সেস, এগুলো নিজেদের মধ্যে আমার মনে হয় যে হওয়া উচিত কিংবা হতে পারে। কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে তারা তো যাচ্ছে একটা টিম হিসাবে, প্রত্যেকের সাথে আলাপ আলোচনা করবে যে আমাদের কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে, কার কি করা উচিত, প্রত্যেকের রোল ওই দিন পার্টিকুলারলি মাঠে কার কি রোল হওয়া উচিত এবং কে কিভাবে একে অপরকে সহায়তা করতে পারে। আমার মনে হয় এগুলাই হওয়ার কথা। আমার মনে হয় যে এটা ছাড়া আর কোনো কারণ নাই যে আপনি মাঠে প্র্যাকটিস না করে, প্র্যাকটিস একদিন কিংবা 3-4 ঘন্টা প্র্যাকটিসে যে খুব বেশি আসবে যাবে আমি সেটা বলছি না। বেশি পরিবর্তন আসলে করা সম্ভব নয়। টেকনিক্যাল যে পরিবর্তনগুলো করার দরকার সেগুলো তো আসলে লং রান পরিকল্পনার ব্যাপার। নাহিয়ান বিন জসিমের কাছে আসতে চাই। নাহিয়ান, এই মুহূর্তে আসলে বাংলাদেশ দলের পরিকল্পনাটা কি, বা প্র্যাকটিসের কোনো শিডিউল আপনারা হাতে পেয়েছেন কিনা, বা হাতে পেলেও সেই শিডিউল অনুযায়ী সেটা ফলো করা হচ্ছে কিনা, বাংলাদেশের ম্যানেজমেন্ট কি বলছে? শুরুতে একটু ইশতিয়াক ভাইয়ের কথার সঙ্গে দ্বিমত করতে চাই যে উনি বলছিলেন হয়তোবা একটা ভিন্ন স্ট্র্যাটেজি হতে পারে বাংলাদেশ টিমের। বাংলাদেশ টিম হোটেলের থেকে হয়তোবা নিজেদের মধ্যে আলোচনা করছে, পরিকল্পনা করছে। কিন্তু ইশতিয়াক ভাই, ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ দল এখানে 17-18 দিন হয়েছে, আমেরিকাতে এসেছে,
তারপর এই 17-18 দিনে মাত্র 4 দিন প্র্যাকটিস করেছে। এটা কি আসলে হতে পারে কিনা? বাংলাদেশ দল যেহেতু অফ ফর্মের মধ্যে আছে এবং একটা কথা তো আছে আসলে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, সুতরাং সেখান থেকে যারা আসলে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যারা আসলে মাঠে পারফর্ম করতে পারছে না, যাদের মধ্যে আসলে সমস্যা আছে, তারা তো আসলে কোচিং স্টাফের সঙ্গে এসে বাড়তি একটা সেশন করে সেখানে বাড়তি সেশন করার কথা, যেখানে আসলে নিয়মিত যে সেশন গুলো সেগুলো ঐচ্ছিক রাখা হচ্ছে এবং মাঠে এসে তারা আসলে সেভাবে প্র্যাকটিসটা করছে না। এটা আসলে আমার কাছে কেমন যেন একটু খাপছাড়া মনে হয়েছে পুরো দলের ব্যাপারটা। কেন আমি আসলে জানি না বিষয়টা, হয়তোবা তাদের সঙ্গে কথা বললে জানা যাবে। বাট এখানে আসার পর খুব বেশি যে কথা বলা হয়েছে, আমি এসে মাত্র একদিন টিমের একজনের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, তানজিদ তামিম। কয়েকদিন আমরা যখন এসেছি আসলে ইউএসএ তে, দলের পক্ষ থেকে যে খুব বেশি কেউ কথা বলতেন সেটাও কিন্তু না। হয়তোবা আমরা এই শ্রীলঙ্কা ম্যাচের আগে প্রেস কনফারেন্স যেটা আনুষ্ঠানিক, সেখানে হয়তোবা দলের কারো কথা শুনতে পারবো, তাদের পরিকল্পনার কথা জানতে পারবো। এনিওয়ে, নাহিয়ান আপনাকে একটু থামাই। আপনি বলছিলেন, ইশতিয়াক আহমেদের কাছে প্রশ্নটা আপনি করছিলেন যে এই কদিনে মাত্র 4 দিন বাংলাদেশ দল প্র্যাকটিস করছে। সেই প্রশ্নটাই আসলে ইশতিয়াক আহমেদের কাছে জানতে চাইবো উত্তরটা, যে বাংলাদেশ দল এই কয়দিনেও 4 দিন প্র্যাকটিস করেছে এবং ইউএসএর বিপক্ষে যখন বাংলাদেশ দল সিরিজ হেরে গিয়েছিল, নাজমুল হোসেন শান্ত বলছিলেন যে তারা পরিমিত প্র্যাকটিসের সুযোগ পাননি, ফ্যাসিলিটির অভাব ছিল। এই বিষয়টা টিম স্ট্র্যাটেজি যদি হবে, তাহলে নাজমুল হোসেন শান্তর কথাটা একটু সাংঘর্ষিক হয়ে গেল কিনা? ইয়েস, অ্যাপারেন্টলি তো তাই মনে হচ্ছে। এবং 4 দিন কেবলমাত্র প্র্যাকটিস করেছে, নিশ্চয়ই কোনো না কোনো সিরিয়াস কারণ ছিল। আর তা না হলে এরকম একটা বড় একটা পরিসরে খেলতে যাচ্ছে, যেখানে বেশিরভাগ প্লেয়াররাই ফর্ম, এখানে প্র্যাকটিস করে নিজের স্ট্রেংথস উইকনেসটা যাচাই করে কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন আছে। অবভিয়াসলি প্র্যাকটিসের মাধ্যমেই তো সেটা হয়, কিন্তু এত বড় সাহস যে প্র্যাকটিসই করবে না, আপাতত মনে হচ্ছে সেটাই, যে আমরা প্র্যাকটিস করব না। এখন ফ্যাসিলিটিস তো সব দলই কিন্তু প্র্যাকটিস করছে, সব দল কিন্তু সেমই ফ্যাসিলিটিস পাচ্ছে। পাকিস্তান তো প্র্যাকটিস করছে ইনডোরসে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশও করতে পারতো। আমার কথা হচ্ছে যে ইউ নিড ওয়ান্স ইন আ ওয়াইল, ইউ নিড আ ব্রেক, এবং ব্রেক শুধু জাস্ট গো অ্যান্ড রিল্যাক্স এন্ড এনজয় না, টু ডু ব্রেইন স্টর্মিং সেশনস। আমার মনে হয় এইগুলোরও খুব প্রয়োজন আছে। বাট একেবারেই প্র্যাকটিস করছে না, সেটা কি কারণ, সেটা তো উই ডু নট নো। নিশ্চয়ই কোনো একটা সিরিয়াস কোনো কারণ, আদারওয়াইজ এটা খতিয়ে দেখা উচিত। আদারওয়াইজ এটাতে আই এম শিওর একটা এখানে প্রোব মাস্ট বি ডান টু ফাইন্ড আউট যে কি কারণে তারা একেবারেই প্র্যাকটিস করছে না। এরকম একটা আলোচনা আছে, একদম সংক্ষেপে জানতে চাইবে, এরকম একটা আলোচনা রয়েছে যে হাথুরু সিংকে যতটা কড়া হেডমাস্টার ভাবা হয়েছিল, তার সেকেন্ড টার্মে এসে তিনি ততটা কড়া নন। তিনি ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলনের বন্দোবস্তই করে থাকেন সাধারণত, এবং বেশিরভাগ ক্রিকেটারই অনুশীলন করেননি যুক্তরাষ্ট্রে সেই ঐচ্ছিক অনুশীলনের দিনে। সেটা আসলে কোচের উপরে দায় দেওয়া হবে নাকি ক্রিকেটারদের উপরে দায় দেওয়া হবে, বা আসলে এখানে দায় নেওয়ার কিছু নেই? আমি মনে করি ইট ইজ এ কালেকটিভ ডিসিশন, ইট ইজ নট জাস্ট দ্য কোচ অ্যালোন, ইট ইজ নট জাস্ট দ্য প্লেয়ার্স অ্যালোন। আমার মনে হয় যে পুরো টিম, যারা লিডারশিপ গ্রুপ, তাদের মধ্যেই এইগুলো সিদ্ধান্ত তাদের থেকেই আসে। সুতরাং আমার মনে হয় না যে এটা হাথুরু সিংয়ের একার সিদ্ধান্ত, কিংবা এখানে সাকিব কিংবা যারা সিনিয়র যারা রয়েছেন, আরও টিম ম্যানেজার যারা রয়েছেন, সাপোর্ট স্টাফ যারা রয়েছেন, সবাই মিলেই তো ডিসাইড করবে যে কি ভালো হওয়া উচিত, কি উচিত না। তো সেই ক্ষেত্রে এখানে আমি মনে করি না যে ইট ইজ রিকোয়ার্ড যে ওয়ান্স ইন আ ওয়াইল ইউ টেক আ ব্রেক। এবং আমি আবারও রিপিট করি, ব্রেক মানে না দ্যাট ইউ রিল্যাক্স এন্ড এনজয়। ব্রেক মানেই হচ্ছে, আমি মনে করি যে এখানে ইউ নিড টু ডিসকাস অ্যামাংস্ট ইয়োর সেলফ। যেখানে এরকম একটা করুণ অবস্থা আমাদের ফর্মের প্লেয়ারদের, বিকজ খেলছে কারা, প্লেয়ারই তো আলটিমেটলি আসলে যেটা হচ্ছে যে বাংলাদেশ দলের ক্রিকেটাররা বিভিন্ন সামাজিক সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে না সেটা হচ্ছে যে ক্রিকেট খেলাটা ঠিকঠাক হচ্ছে না, এবং যেই জায়গায় বাংলাদেশের ভরাডুবি হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু বেশ গুরুত্ব পাচ্ছে এই মুহূর্তে আলোচনায়। নাহিয়ান বিন জসিম এবং ইশতিয়াক আহমেদ, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ ক্রিকেট কার্নিভালে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ এবং সহকর্মী নাহিয়ান বিন জসিমও যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে। দুজনের সঙ্গে আলোচনা হচ্ছিল বাংলাদেশ দলের বর্তমান অবস্থান, কি স্ট্র্যাটেজি হওয়া উচিত এবং কি হচ্ছে, সেসব প্রসঙ্গেই কথা হচ্ছিল বিস্তারিত। দর্শক, এই ছিল আজকের ক্রিকেট কার্নিভালে। প্রতিদিন রাত 10:30টায় হাজির হয়ে যাব টি-20 বিশ্বকাপের নতুন নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।